ক্যানিংয়ের সোনাখালি থেকে যাত্রা শুরু করে সারাদিন লঞ্চে কাটিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছিলাম সুন্দরবনের এই পক্ষীরালয় ফেরিঘাটে। সুন্দরবনের এই পক্ষীরালয় হল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা ব্লকের অন্তর্গত একটি ছোট গ্রাম, যা মূলত সুন্দরবন পর্যটনের অন্যতম প্রধান প্রবেশদ্বার ও রাত্রি যাপনের কেন্দ্র হিসেবে পরিচিত। এটি সজনেখালি অভয়ারণ্যের কাছাকাছি জায়গায় অবস্থিত এবং এখান থেকে বোট বা লঞ্চে করে সুন্দরবনের জঙ্গল সাফারি শুরু হয়। তো এখন আমরা যাচ্ছি সেই পক্ষীরালয়ে অবস্থিত একটা খুব সুন্দর হোটেলে, যার নাম ছিল অভিরূপ রিসর্ট। আর এই অভিরূপ রিসর্টেই আমরা রাত্রি যাপন করেছিলাম আর দেখেছিলাম সুন্দরবনের সে বিখ্যাত ঝুমুর নাচ। লঞ্চ থেকে নেমে পড়েছি আর যাচ্ছি পক্ষীরালয় গেস্ট হাউসের দিকে। বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলেছি গেস্ট হাউসে। মোট 5 ঘন্টা লাগলো যাত্রা শুরু করে। লাঞ্চ খাওয়া, লঞ্চ 2 জায়গায় থেমেছিল, খাওয়ার সময় এক জায়গায় থেমেছিল, তারপর খাওয়ার পর প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট আরেক জায়গায় থামলো। থেমে এই কিছুক্ষণ আগে পক্ষীরালয়ে পৌঁছালাম। মোট 5 ঘন্টা টাইম লাগলো। সুন্দরবনের এই পক্ষীরালয়টি সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত। এটি দক্ষিণ 24 পরগনা জেলার মাতলা ও গুমতি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এবং মূলত ম্যানগ্রোভ অরণ্য ও জলাভূমি নিয়ে গঠিত। এটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বাফার জোনের মধ্যে অবস্থিত এবং নিকটতম শহর ক্যানিং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই পক্ষীরালয় হল পর্যটকদের থাকার জন্য একটি প্রধান কেন্দ্র। এখানে অসংখ্য সরকারি এবং বেসরকারি হোটেল, লজ এবং হোমস্টে রয়েছে। সুন্দরবনে আগত সমস্ত পর্যটকরা এই পক্ষীরালয়ে রাত কাটিয়ে পরদিন সকালে নৌকায় করে অভয়ারণ্য ভ্রমণে যান। বেশ কিছুক্ষণ হেঁটে আমরা এখন চলে এসেছি হোটেল অভিরূপ। পক্ষীরালয় একটা খুব সুন্দর গেস্ট হাউস আমার পেছনে অবস্থিত। আর এই গেস্ট হাউসটা এখন আমরা উঠবো। দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে সেই অভিরূপ গেস্ট হাউস। আর এই বাড়ি থেকে এখন ভিডিওটা করছি, এবার ভেতরে যাচ্ছি, একটা রুম ট্যুর করবো। আর বাড়ি থেকে এর ভিউটা কেমন লাগে তার একটা ডিটেলস ভিডিও করব। আর এই পক্ষীরালয়ের এই হোটেলটায় আমরা আজকে রাতটা এখানে স্টে করব। আর কাল থেকে শুরু হবে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ জার্নি সুন্দরবনের উদ্দেশ্যে। এখন আছি পক্ষীরালয়ের একটা খুব সুন্দর গেস্ট হাউসের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের হোটেল অভিরূপের মূল গেটের সামনে। আর এই হোটেল অভিরূপ হচ্ছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের পক্ষীরালয়ে অবস্থিত একটি খুব সুন্দর হোটেল। এই অভিরূপ হোটেলটি গোসাবার পক্ষীরালয় এলাকায় অবস্থিত, যা সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রধান প্রবেশদ্বার। এই অভিরূপ হোটেলের রুমগুলো কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় বেডেরও এখানে সুবিধা আছে। এছাড়া এই অভিরূপ হোটেলে আপনারা এসি এবং নন এসি রুমও পেয়ে যাবেন। আমরা এই অভিরূপ হোটেলে নন এসি রুমে ছিলাম। এছাড়া আপনারা যদি মনে করেন এখানে আপনাদের চাহিদা মতো এসি রুমও দেওয়া হবে। আমি কিছুক্ষণ পর আপনাদের আমি যে রুমটায় ছিলাম সেই রুমের একটা রুম ট্যুরের ভিডিও দেখাবো। আর সেই সঙ্গে এই অভিরূপ হোটেলের একটা আমি এসি রুমেরও ভিডিও করেছিলাম, সেই রুমটা কীরকম সেটাও আমি আপনাদের দেখাবো। এছাড়া আপনারা এই অভিরূপ হোটেলে ইলেকট্রিসিটি থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা পেয়ে যাবেন এবং পারিবারিক ভ্রমণের জন্য এই অভিরূপ হোটেলটি একটি বেশ উপযুক্ত হোটেল এই সুন্দরবন ভ্রমণের জন্য। হোটেল অভিরূপ, পক্ষীরালা, গোসাবা, দক্ষিণ 24 পরগনা। আর এটা হচ্ছে সেই হোটেল। সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হোটেল। আর এই হোটেলটায় আমরা উঠবো কিছুক্ষণ পর। চলে এসেছি এখন, আজকে রাতটা এখানে স্টে করব। আপনারা যদি সুন্দরবন ভ্রমণে এসে এই হোটেল অভিরূপ বুকিং করতে চান তাহলে এর বুকিং নম্বরটি হলো 9734014226 অথবা 6296000934 অথবা 8942951212। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই অভিরূপ হোটেলের যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে সেখান থেকেও দেখে এই হোটেলটি ইচ্ছা করলে আপনারা সুন্দরবনে এসে বুকিং করতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন তাহলে আপনারা বিভিন্ন ট্যুর অপারেটরদের মাধ্যমেও এই হোটেলটি বুক করতে পারবেন। তবে একটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন,
আর সেটি হচ্ছে এই হোটেল অভিরূপের ডাইনিং হল, বা যেখানে আপনাদের অনুষ্ঠান করার জন্য যে জায়গাটি রাখা হয় হোটেলের, সেটা কিন্তু এখানে পর্যাপ্ত নয়। খুব বেশি হলে 15 থেকে 20 জন ধরতে পারে এই অভিরূপ হোটেলের ডাইনিং হলে, বা অনুষ্ঠান হয় যে রুমটায়, সেই রুমে। আর আমরা যেহেতু এই অভিরূপ হোটেলে ছিলাম, আর এই অভিরূপ হোটেলের আনুষ্ঠানিক যে হলটি ছিল সেটি যথেষ্ট পরিমাণে বড় ছিল না, সেই কারণে আমরা যে ঝুমুর নাচটা সন্ধ্যেবেলা দেখেছিলাম সেটা এই অভিরূপ হোটেলের ঠিক পাশেই অবস্থিত আর একটা খুব সুন্দর এবং বড় হোটেল ছিল, যার নাম ছিল আইকন হোটেল, হোটেল আইকন। সেই হোটেল আইকনে আমরা সমগ্র ঝুমুর নাচটি দেখেছিলাম, যেহেতু অভিরূপ হোটেলে ডাইনিং হলটি ছোট ছিল। আমি সেই ঝুমুর নাচের সমগ্র ভিডিও করেছি এবং সেটি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তো এখন আপাতত আপনারা দেখছেন হোটেল অভিরূপের ইনসাইড ভিউ, অর্থাৎ দিনের বেলায় আমি একটা ছোট ভিডিও করেছিলাম এই হোটেল অভিরূপে, সেটাই এখন দেখাচ্ছি। আর রাত্রেবেলাও আমি এই হোটেল অভিরূপ রাত্রের বেলায় কেমন দেখতে লাগে তারও একটা ভিডিও করেছিলাম, সেটাও আমি দেখাবো আপনাদের কিছুক্ষণ পর। আর এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল অভিরূপের এসি রুম। এই রুমটা আমরা ছিলাম না, এই রুমটা ফাঁকা ছিল বলে তার একটা ভিডিও আমি করেছিলাম। আর হোটেল অভিরূপের এসি রুম কীরকম সেটা আপনারা একবার দেখে নিন। আর আমরা যে রুমটায় ছিলাম সেটাও আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পর। আর আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে হোটেল অভিরূপের নন এসি রুম। আপনারা যদি সুন্দরবনে এসে থাকার পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে সুন্দরবনের এই পক্ষীরালয়ে অবস্থিত হোটেল অভিরূপটি আপনারা ইচ্ছা করলে বুকিং করতে পারেন। পশ্চিমবঙ্গের সুন্দরবনের হোটেলগুলো মূলত প্রকৃতি ঘেঁষা ইকো ফ্রেন্ডলি রিসর্ট এবং সাধারণ মানের হোটেলের সংমিশ্রণে সজ্জিত, যা সাধারণত পক্ষীরালয়, গোসাবা বা সজনেখালি এলাকায় অবস্থিত। এখানে আপনারা 5,000 টাকার বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে 1,000 টাকারও কম বাজেটের হোটেলও পেয়ে যাবেন। আর এখানে প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নদী তীরবর্তী ভিউ, ম্যানগ্রোভ অরণ্যের কাছাকাছি অবস্থান এবং স্থানীয় সংস্কৃতি উপভোগের সুযোগ। সুন্দরবন ভ্রমণে পর্যটকদের জন্য বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে সাশ্রয়কারী হোমস্টে, সব ধরনের থাকার ব্যবস্থাই কিন্তু রয়েছে। মূলত পক্ষীরালয়, দয়াপুর এবং সজনেখালি এলাকায় অধিকাংশ হোটেল অবস্থিত। আসুন আমরা আপনাদের সুবিধার্থে এই সুন্দরবনে বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে মাঝারি মাপের রিসর্ট এবং সবশেষে বাজেট ফ্রেন্ডলি কিছু হোমস্টের তালিকা তুলে ধরি। আপনারা সুন্দরবনে এসে যারা বিলাসবহুল রিসর্টে থাকতে চাইছেন তাদের জন্য বিলাসবহুল রিসর্টের প্রধান হোটেলটি হলো হোটেল সোনার বাংলা। এটি দুলকিতে অবস্থিত। এখানে সুইমিং পুল, জিম এবং স্পায়ের মতো আধুনিক সুবিধা রয়েছে। এছাড়া বিলাসবহুল রিসর্টে যদি আপনারা থাকতে চান, আরেকটি হোটেলের নাম হচ্ছে সুন্দরবন টাইগার ক্যাম্প। এটি দয়াপুর দ্বীপে অবস্থিত। এই হোটেলটি হচ্ছে 4 স্টার একটি রিসর্ট। আর এখানকার চমৎকার আতিথেয়তা থেকে শুরু করে বন্যপ্রাণী সাফারি ব্যবস্থা করার জন্য এই রিসর্টটি খুবই পরিচিত। এছাড়া রয়েছে সুন্দরবন টাইগার রোড রিসর্ট। এটি নদীর পাড়ে অবস্থিত এবং এই রিসর্ট থেকে বনের সুন্দর দৃশ্য খুব সুন্দর উপভোগ করা যায়। এ তো গেল বিলাসবহুল রিসর্টের তালিকা। এবার আমরা জেনে নিই মাঝারি ও বাজেট হোটেল কি কি আছে। আপনারা যদি সুন্দরবন বেড়াতে এসে মাঝারি ও বাজেট হোটেল খোঁজেন, তাদের মধ্যে প্রধান হচ্ছে সলিটারি নুক। এটি পক্ষীরালয়ে অবস্থিত। আর এই রিসর্টটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর এবং ভালো খাবারের জন্য পর্যটকদের পছন্দ তালিকায় থাকে সবসময়। এরপরে হোটেলটি হচ্ছে রয়্যাল বেঙ্গল রিসর্ট। এটি সজনেখালি পর্যটন লজের ঠিক বিপরীতে অবস্থিত। আর এই রিসর্টটি পরিবারের সাথে থাকার জন্য একটি ভালো রিসর্ট। এরপর আসছি ল্যারিকা ইন। এই রিসর্টটি একটি জনপ্রিয় মাঝারি মানের হোটেল, যা সজনেখালি গেটের কাছে অবস্থিত। এছাড়া আপনারা যদি কম খরচে থাকতে চান, তাহলে কম খরচে থাকার জন্য S2 হোটেল বা বিভিন্ন হোমস্টে আপনারা ইচ্ছা করলে বেছে নিতে পারেন, যেগুলোর ভাড়া সাধারণত 1200 টাকা থেকে শুরু হয়ে থাকে। এছাড়া রয়েছে সরকারি লজ। সজনেখালি ট্যুরিস্ট লজ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম দ্বারা পরিচালিত একটি লজ। আর এই লজটি
বনের একদম গভীরে অবস্থিত, যা রোমাঞ্চ প্রিয়দের জন্য সেরা একটি লজ। সুন্দরবনে সরাসরি হোটেলে গিয়ে রুম পাওয়া কিন্তু কঠিন হতে পারে, এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তাই মেক মাই ট্রিপ বা গো আইবিবোর মতো প্ল্যাটফর্ম থেকে আপনারা আগেভাগেই বুকিং করে রাখতে পারেন। তো আমি এখন যে রুমটা দেখাচ্ছি, এই রুমটায় আমরা ছিলাম, আমি শেয়ার করেছিলাম রুম, আমার সঙ্গে আরও দুজন ভদ্রলোক ছিলেন। তো এই রুমটা ছিল নন এসি রুম, হোটেল অভিরূপের নন এসি রুম। এই রুমটায় আমরা 3 জন মিলে ছিলাম। আর এখানে আমাদের রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমরা এখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর তারপর দেখেছিলাম সুন্দরবনের সেই বিখ্যাত ঝুমুর নাচ। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, রাত্রিবেলা আমরা এখানে খাবো। সুন্দরবনের পক্ষীরালয়ে অবস্থিত সুন্দরবন অভিরূপ রিসর্টের খাবারের মেনুতে মূলত বাঙালি ঘরোয়া পদের আধিক্য থাকে। সকালের জলখাবারে নান অথবা পুরি দেওয়া হয় এবং তার সঙ্গে থাকে চানা মশলা, সেই সঙ্গে থাকে মিষ্টি ও চা বা কফি। দুপুরে দেওয়া হয় ভাত, ডাল, আলু ভাজা, কচু শাক অথবা পুঁই শাক, আর সেই সঙ্গে থাকে সর্ষে ইলিশ অথবা বাগদা চিংড়ির মালাইকারি। বিকেলে দেওয়া হয় পকোড়া ও চা অথবা কফি, এবং রাতে দেওয়া হয় রুটি বা এগ চাউমিন। আমরা যেহেতু প্রথম দিন এই অভিরূপ হোটেলে রাতের বেলায় আমাদের প্রথম নৈশভোজটা করেছিলাম, আর সেই নৈশভোজে আমাদের যে খাবারের মেনু ছিল সেটাতে প্রথমে দেওয়া হয়েছিল ভাত, তারপর দেওয়া হয়েছিল স্যালাড, সেই সঙ্গে দেওয়া হয়েছিল একটা আলু ভাজা, তারপর দেওয়া হয়েছিল মুগ ডাল, এবং তারপর দেওয়া হয়েছিল মাটন কারি, এবং সবশেষে দেওয়া হয়েছিল মিষ্টি। আমি যেহেতু মাটন কারি এবং মিষ্টি খাই না, সেই জন্য তার ভিডিও আমি করিনি। আর এই সমস্ত পদের রান্না দিয়ে আমরা রাতের খাবারটা এই অভিরূপ হোটেলে খেয়েছিলাম। রাতের খাওয়া এইমাত্র শেষ করলাম, আর এবার আমরা এখন দেখতে যাব সুন্দরবনের সেই বিখ্যাত ঝুমুর নাচ। আর আমার পেছনে দেখো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটায় খেলাম। এই যে এই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা খাওয়ানো হলো। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, রাতের খাওয়া কমপ্লিট, আর এখন দেখতে যাচ্ছি ঝুমুর নাচ। আর এই ঝুমুর নাচের সঙ্গীতানুষ্ঠান দিয়ে আজকের প্রথম দিনের সুন্দরবনের ভ্রমণকাহিনীটা আমি এখানে শেষ করে দেবো। আবার পরদিন অর্থাৎ আগামীকাল 22 আগস্ট 2025 সালে শুরু হবে আমার দ্বিতীয় দিনের ভ্রমণকাহিনী। এখন আমরা যাচ্ছি হোটেল আইকনে। হোটেল আইকনে আজকে সন্ধেবেলায় ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে, আর সেই ঝুমুর নাচ দেখতে এখন যাচ্ছি হোটেল আইকন। তো হোটেলটা একবার দেখে নাও কেমন। এই হচ্ছে হোটেল আইকন, আর ভেতরে ঢুকছি, এখানে ঝুমুর নাচটা হবে। আজকে হচ্ছে 22 আগস্ট 2025 সাল। এখন আছি হোটেল আইকনের হলে, আর এই হলে আমাদের সুন্দরবনের যে বিখ্যাত ঝুমুর নাচ হয়ে থাকে, সেই ঝুমুর নাচটা হবে কিছুক্ষণ পর, আর সেটা দেখবো বলে এখন বসে আছি হোটেল আইকন। এটা পাখিরালয়ের একটা খুব সুন্দর হোটেল বা গেস্ট হাউস, আর এটার উল্টো দিকেই আমরা হোটেলটা উঠেছি, আর এখন এসছি হোটেল আইকনে বসে আছি সেই বহু প্রতীক্ষিত ঝুমুর নাচ দেখবো বলে। আর এই গোটা ঝুমুর নাচটাই আমি রেকর্ড করে নিয়ে যাব, দেখাবে তো ফার্স্ট টু লাস্ট এই ঝুমুর নাচটা কেমন হয়, এর পেছনে কী ইতিহাস আছে, কী কালচার আছে, কী সংস্কৃতি লুকিয়ে আছে, সেগুলো সব আমি পরে জানিয়ে দেবো। তো এখন আপাতত এই গোটা নাচটা দেখবো বলে এখানে এসেছি। সারাটা দিন আজ খুব এনজয় করলাম, খুব ঘুরলাম। প্রায় ঘন্টা 5 আমরা লঞ্চে করে জার্নি করেছি, ভালো ভালো খাওয়া দাওয়া করেছি, প্রকৃতির কোলে বৃষ্টির মধ্যে আমরা 5 ঘন্টা সময় কাটিয়েছি। মাত্র চা সার্ভ করলো, কফি দিয়েছে, আর এই কফি খেতে খেতে সুন্দরটা খুব এনজয় করছি। একটা সংস্কৃতিমূলক নৃত্যানুষ্ঠান হবে আর কিছুক্ষণ পর, সেটা দেবো বলে এসেছি। একটা
খুব সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করছি। বিগত 3-4 দিনে সফরে এসেছি সুন্দরবনের। আমি আজকে একদিন হলো, গতকাল আমরা ছিলাম ক্যানিংয়ের একটা গেস্ট হাউসে। আজকে আমরা থাকবো পাখিরালয়ের একটা খুব সুন্দর গেস্ট হাউসে। আগামীকাল আমরা আবার লঞ্চে করে জার্নি শুরু করবো। আমাদের পরবর্তী যে সাইট সিনগুলো আছে সেগুলো সব কভার করবো বলে কালকে আরও দীর্ঘ লঞ্চ যাত্রা আছে। আরও সুন্দর সুন্দর সাইট সিন কালকে দেখা বাকি আছে। 7 দিন ধরে সেগুলো কভার করবো, করে আবার সন্ধ্যেবেলায় এই গেস্ট হাউসে ফিরে আসবো। আর পরশু দিন আমাদের এই জার্নি শেষ হয়ে যাচ্ছে। এখন আপাতত বসে আছি পাখিরালয়ের একটা খুব সুন্দর গেস্ট হাউস, নাম হচ্ছে হোটেল আইকন। থ্যাংক ইউ। ঝুমুর নাচ শুরু হওয়ার আগে প্রথমে কফি দিল, আর তারপর দিল এই এগ চাউমিন। আর এই দুটো খেয়ে আমাদের খেতে খেতে আমরা ঝুমুর নাচটা দেখবো, বা খাওয়া হয়ে যাওয়ার পর ঝুমুর নাচটা শুরু হবে। তো একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করছি এগ চাউমিনের সাথে। তো সর্বপ্রথম আমাদের আসতে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা শুরু করছি ঝুমুর। থাকতে কিছু গান ও কিছু নাচো গানের পরে একটু করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। আর মাঝে আপনাদেরকে ডেকে নেবো, আপনারা আসবেন, আমাদের মেয়েরাও থাকবে, সবাই মিলে আনন্দ হবে। আর আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে তো আমাদের বলবেন, জানা থাকলে আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। শুধু ঝুমুর গান বলে নয়, আপনাদের যে কোনো পছন্দের গান, হিন্দি গান বাদ দিয়ে আমাদের বলবেন, আমরা অবশ্যই শোনাবো। তোমার কি আসলে আমরা খেলবো ঝুমারি, মাগো ভাই ঝুমারি, ও তাই মারি না পানি পাশে দিয়া শুনবো, পাশে দিয়া শুনবো। সুন্দরবনের ঝুমুর নাচ হল স্থানীয় আদিবাসী সম্প্রদায়, প্রধানত সাঁওতাল, মুন্ডা ও ওঁরাও দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা সুন্দরবনের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি মূলত উৎসব, বিবাহ এবং ফসল কাটার মৌসুমে মাদল, ঢোল ও বাঁশির সাথে একসাথে গান ও নাচের মাধ্যমে পরিবেশিত হয়, যা তাদের যুথবদ্ধ জীবনের প্রতিফলন। এই ঝুমুর নৃত্য সুন্দরবনের গভীর আদিবাসী গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সাধারণত ফসল কাটার সময়, যেটাকে বলা হয় করম উৎসব, সেই সময় এই নাচের কিন্তু ব্যাপক প্রচলন রয়েছে। এই নাচটি দলবদ্ধভাবে করা হয়। নারী ও পুরুষরা সারিবদ্ধভাবে বা গোল হয়ে হাত ধরাধরি করে তাল মিলিয়ে এই ঝুমুর নৃত্য করে। প্রেম, বিরহ, প্রকৃতির বর্ণনা এবং দৈনন্দিন জীবনের সুখ দুঃখ ঝুমুর গানের মাধ্যমে তুলে ধরা হয়। ঝুমুর নাচ সুন্দরবনের পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় লোকসংস্কৃতি হিসেবে পরিচিত। সুন্দরবনের ঝুমুর নাচ এই অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মূলত কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
এটি কেবল বিনোদন নয়, বরং মানুষের সুখ দুঃখ, প্রেম এবং ফসল কাটার আনন্দ প্রকাশের এক শৈল্পিক মাধ্যম। এই ঝুমুর নাচ মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে এলেও শতাব্দীকাল থেকে সুন্দরবন অঞ্চলে স্থানান্তরিত আদিবাসী গোষ্ঠীর মাধ্যমে এখানে শিকড় গেড়েছে। ঝুমুর নাচে নৃত্যশিল্পীরা, সাধারণত মহিলারা, একে অপরের হাতে হাত রেখে বা কোমর ধরে একটি অর্ধবৃত্তাকার বা বৃত্তাকার শাড়ি তৈরি করে ছন্দবদ্ধভাবে নাচেন। এই নাচের সাথে মূলত মাদল, ধামসা, বাঁশি এবং করতাল ব্যবহৃত হয়। মাদলের গুরুগম্ভীর আওয়াজ এই নাচের প্রধান প্রাণ। নৃত্যশিল্পীরা সাধারণত রঙিন শাড়ি, যেমন লাল সাদা পেড়ে শাড়ি অথবা হলুদ শাড়ি এবং খোঁপায় বুনো ফুল বা ময়ূরের পালক দিয়ে সাজেন। সুন্দরবনে মূলত করম পুজো, টুসু উৎসব এবং ধান কাটার মরশুমে এই নাচ ধুমধাম করে পরিবেশিত হয়। সুন্দরবনের পর্যটন ক্ষেত্রেও এই ঝুমুর নাচ এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে বিভিন্ন রিসর্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত এই নাচের আয়োজন করা হয়। এই ঝুমুর নাচ সুন্দরবন এলাকার সাঁওতাল, মুন্ডা এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। পুরুষ ও মহিলারা একসাথে বা আলাদাভাবে দলে দলে ভাগ হয়ে নাচে অংশগ্রহণ করেন, যেখানে তাদের চলাফেরায় পশু পাখির গতিবিধি বা চাষাবাদের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। মাদল, ঢোল, বাঁশি এবং সানাই এই নাচের অপরিহার্য বাদ্যযন্ত্র। সাধারণত বিকেল বা সন্ধ্যায় খোলা আকাশের নিচে গ্রামের কোনো খোলা জায়গায় বা করম পুজো বা অন্যান্য মেলা উপলক্ষে এই নাচের আয়োজন করা হয়। নৃত্যশিল্পীরা রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন, যেমন নারীরা হলুদ শাড়ি এবং পুরুষরা ধুতি ও পাগড়ি পরেন। এই ঝুমুর নৃত্য শুধুমাত্র আনন্দের প্রকাশ নয়, বরং এর মাধ্যমে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের উদযাপনও করা হয়ে থাকে। এই ঝুমুর নৃত্য সুন্দরবনের আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন।
সুন্দরবনের এই ঝুমুর নাচ দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এবং উপকূলীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় আদিবাসী লোকনৃত্য, যা মূলত সাঁওতাল বা অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে বহন করে। নারী ও পুরুষরা একসঙ্গে এই নৃত্য পরিবেশন করেন, যা গ্রামীণ জীবনের সুখ দুঃখ ও প্রকৃতির রূপকে তুলে ধরে। এই ঝুমুর নাচের শিল্পীরা সাধারণত হাত ধরে সারিবদ্ধভাবে বা গোল হয়ে ছন্দময়ী পদক্ষেপে এবং কিছুটা হেল দোলিয়ে নাচেন, আর নাচের সাথে ঝুমুর গান গাওয়া হয়, যাতে রাঢ় বাংলার জনজীবনের কথা ফুটিয়ে তোলা হয়। এই ঝুমুর নৃত্য করার সময় নৃত্যশিল্পীরা বেশিরভাগ সময় সাঁওতালি পোশাকও পরে থাকেন। এই ঝুমুর নাচ মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে আসা আদিবাসী জনগোষ্ঠীর নাচ হলেও সুন্দরবন ও পার্শ্ববর্তী রাঢ় অঞ্চলের সংস্কৃতিতে এই ঝুমুর নাচ গভীরভাবে মিশে গেছে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি আছি সুন্দরবনের পক্ষীরালয়ে একটা হোটেলে, আর হোটেলটার নাম হচ্ছে হোটেল আইকন। আর এই হোটেল আইকনটা ঠিক হোটেল অভিরূপের পাশেই অবস্থিত। আমরা উঠেছি হোটেল অভিরূপে, কিন্তু যেহেতু হোটেল অভিরূপে এই ঝুমুর নৃত্যানুষ্ঠান করার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না, সেই জন্য এই হোটেল অভিরূপের পাশেই অবস্থিত আর একটা খুব সুন্দর হোটেল ছিল, এবং সে হোটেলটা খুব বড় হোটেল ছিল। সে হোটেলটার নাম হচ্ছে হোটেল আইকন। একটু আগে যেটা বললাম, সেই হোটেল আইকনেরই একটা বিশাল হলঘরের মধ্যে এই ঝুমুর নৃত্যটা আয়োজন করা হয়েছে, আর সেটা দেখার জন্য আমরা এখন চলে এসেছি এই হোটেল আইকনের সেই হলঘরে। আর সেখানে বসে আমরা এই সন্ধ্যাটা উপভোগ করছি ঝুমুর নৃত্যের সঙ্গে। দেখছি সুন্দরবনে এক ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিপূর্ণ একটা লোকনৃত্য ঝুমুর নাচ। এই সুন্দর সন্ধ্যাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। আমাদের কফি সার্ভ করা হয়েছে, কফির সঙ্গে চাউমিন দিয়েছে। সেই চাউমিন আর কফি খেতে খেতে এই সুন্দর মুহূর্তটা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খুব উপভোগ করছি। বাংলার অন্যতম প্রাচীন জনপদ রাঢ়, ঝাড়খণ্ড, বিহার এবং তৎসংলগ্ন অঞ্চলের লোকসঙ্গীতের একটি প্রধান প্রকরণ হলো এই ঝুমুর নাচ। এই ঝুমুর নাচ হলো গান, নাচ, তাল ও গায়নশৈলী দিয়ে একটি সাধারণ লোকসঙ্গীতের ধারা। প্রসঙ্গত বলে রাখি, জীবন জীবিকার সূত্রে সৃষ্ট জীবন ঘনিষ্ঠ ঝুমুর সাধারণ মানুষের কাছে আদরণীয় ছিল। সমাজের সাধারণ কৃষক, কামার, কুমোর, জেলে ইত্যাদি ছিল এই জাতীয় ঝুমুরের শ্রোতা এবং দর্শক। ফলে এই গানে চাটুলতা, প্রাত্যহিক জীবনের হালকা রসিকতা, আনন্দ বেদনার কথা বিশেষভাবে উপস্থাপিত করা হয়। দৈনন্দিন জীবনের কথা, কর্মজীবনের কথা, প্রকৃতির বর্ণনা পাওয়া যায় এইসব ঝুমুর গানে। বর্তমানে বিশেষভাবে করম উৎসবকে কেন্দ্র করে এই গানের আসর বসে। প্রসঙ্গত বলে রাখি, এই করম উৎসবটি হলো ধান তোলার বা ধানের বীজ রোপণ জাতীয় কৃষিকাজ ভিত্তিক একটি উৎসব। রাঢ় অঞ্চলে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই করম পুজো হয়ে থাকে। নারী পুরুষ সমবেত সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে এই উৎসব পালিত হয়। এই গান পাতানাচারি অথবা মাদল নাচের গান নামেও পরিচিত। চলমান জীবনযাত্রায় নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের সৃষ্টি হয়েছিল, যেমন নবান্ন, অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি। আর এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই ঝুমুর গানের প্রচলন শুরু হয়েছিল। তাই এই নাচটি কেবল একটি বিনোদন নয়, বরং গ্রামীণ সমাজের ঐক্য এবং শ্রমজীবী মানুষের সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক। এছাড়া এটি আদিবাসী সম্প্রদায়ের ঐক্যের প্রতীক এবং সেই সঙ্গে প্রকৃতির সাথে মানুষের সুসম্পর্কের উদযাপনকেও তুলে ধরে। সবশেষে একটা কথাই বলা যেতে পারে, ঝুমুর কেবল সাংস্কৃতিক স্মৃতি, সম্প্রদায়ের অভিজ্ঞতা এবং বিনোদনে দেয় না, বরং সেগুলোর বর্ণনাও করে।
এমন কিছু ঝুমুর লোকনৃত্য রয়েছে যা আমাদের পুরনো সংস্কৃতি এবং পরিচয়কে নথিভুক্ত করে এবং তা তুলে ধরে। ঝুমুর অতীতের প্রতিনিধিত্ব করে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক পরিচয় ঘটায় এবং সেই সঙ্গে আমাদের সামনে লোক সংস্কৃতির একটি মূল্যকেও তুলে ধরে। তো দিদি ভাইদের কোনো পছন্দের গান নেই তাহলে? আসলে আবার দেখা হবে, এখন আমরা চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই তো কেমন লাগলো বন্ধুরা এই ঝুমুর নাচে সঙ্গীত অনুষ্ঠান? অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম হোটেল আইকনে। দেখতে পাচ্ছ কি সুন্দর হোটেল, চারদিকে আলো ঝলমল করছে আর খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশের মাঝখানে সত্যি কাটাতে খুব ভালো লাগছে। সকাল থেকে আজ দিনটা খুব ভালো গেল। সারাটা সন্ধে খুব আনন্দ করলাম। এই ঝুমুর নাচটা শুরু হওয়ার আগে আমাদের চাউমিন আর কফি দেওয়া হয়েছিল, আর সেটা খেতে খেতে এই ঝুমুর নাচটা খুব সুন্দর এনজয় করলাম। আজকের এই যে সঙ্গীত মুখর একটা অনুষ্ঠান, বাইরে বৃষ্টি পড়ছে, এটা সত্যি ভোলার নয়।
এই যে প্রকৃতির যে মাধুর্য, তার মাঝখানে এই 2-3টে দিন যে এত সুন্দরভাবে কাটছে, তো সারা জীবন মনে থাকবে দিনটা। বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, যার জন্য আমার ছাতা নিয়ে ভিডিওটা করতে হচ্ছে, এটা একটু অসুবিধা হয়ে পড়ছে। কিন্তু সেই সঙ্গে বৃষ্টির যে মিষ্টত্ব আছে, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা বৃষ্টিতে ফুটে ওঠে আসল সৌন্দর্য। বৃষ্টি থাকলে সে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ করা যায়। দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটাচ্ছি, একসঙ্গে গ্রুপে এসেছি, সুন্দরবন গ্রুপ করছি। আর সেই মুহূর্তের মাঝে একটা হোটেলের সামনে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। ঝুমুর নাচ শেষ হয়ে গেছে, এখন একটা অন্য সঙ্গীত অনুষ্ঠান চলছে। তো আজকের এই সঙ্গীত অনুষ্ঠান দিয়ে আমার সুন্দরবনের প্রথম দিনের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আগামীকাল আমাদের লঞ্চ জার্নি দিয়ে, দ্বিতীয় দিনের লঞ্চ জার্নি দিয়ে আবার আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের পর্ব শুরু হবে। কালকে আরও অ্যাডভেঞ্চারাস জার্নি আছে, সেগুলো সব নিয়ে আসছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। সঙ্গে থাকুন, আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের এই সুন্দর মুহূর্তটা, আজকের এই সুন্দর দিনটা এই ঝুমুর নাচের সঙ্গীত অনুষ্ঠান দিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে। ধন্যবাদ।